নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা করে থাকি, যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে 20 জুলাই থেকে 26শে জুলাই টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে আমরা এখানে আলোচনা করব। যে সমস্ত ঘটনা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্পোর্টস বিভিন্ন আঙ্গিকে বলতে পারো হয়ে গেছে, সেই সমস্ত ঘটনা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো এবং এই ভিডিও থেকে আশা করি তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে অনেকটাই কাজে লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স। রেগুলার যে ক্লাসটা হচ্ছে প্রত্যেক দিন সকালে সোম থেকে শনির মধ্যে ডিসিএ কারেন্ট অ্যাফেয়ার্স, সেই ডিসিএ ক্লাসগুলো কেউ মিস করো না। তার সাথে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমরা পাবলিশ হয়ে যাওয়ার পরে টেলিগ্রামে এটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা নোটসটাও বলতে পারো কালেক্ট করে নিতে পারবে। চলো তাহলে আজকে শুরু করব 20 থেকে 26শে জুলাই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। 20 থেকে এটা 26শে জুলাই হবে, নট 26 জুলাই, 20 থেকে 26শে জুলাই। চলো তাহলে প্রথম খবরটা কি আছে না, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিক্লেয়ার করা হলো মিজোরামের লাংফং রোপুই, এটাকে কি ডিক্লেয়ার করা হয়েছে না মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। তাহলে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ঘোষণা করা হয়েছে মিজোরামের একটা পার্টিকুলার জায়গাকে, যেটা কিনা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে। এটা মিজোরামের সেকেন্ড মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। তাহলে আগে জানবো এটার নামটা কি। এটার নামটা হচ্ছে কিনা লাংফুন রোপই। কোথায় আছে এটা মনে রাখতে হবে কি না, লাংফুং রোপই ইজ লোকেটেড ইন লিয়াংপুং ভিলেজ ইন সাউথ ইস্ট অফ চাম্পাই ডিস্ট্রিক্ট ইন মিজোরাম অ্যাজ আ মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। আর মাথায় রাখতে হবে এটা যদি দ্বিতীয় হয় তাহলে মনে রাখবে প্রথমটা কোনটা, প্রথমটা যেটা রেকগনিশন দেওয়া হয়েছিল তার নাম কি না, প্রথমটা যেটা রেকগনিশন দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে ভাংচিয়া। ভাংচিয়া বা যাকে আরেকভাবে কি বলা হয় কাওটচুয়া রূপই। ওকে, তাহলে ভাংচিয়া যেটা কিনা অলসো নোন অ্যাজ কাওয়াটচুয়া রূপই, এটা ছিল মিজোরামের প্রথম মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, আর এটা হচ্ছে দ্বিতীয় যেটা কিনা সংক্ষেপে বা সম্প্রতি বলতে পারো ডিক্লেয়ার করা হলো। চলে আসো বিটস পিলানি, যে কিনা অ্যানাউন্স করলো যে ভারতে তারা প্রথম AI প্লাস ক্যাম্পাস এটা কোথায় করতে চলেছে তারা না অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে বলতে পারো ভারতের প্রথম AI প্লাস ক্যাম্পাসটা করা হচ্ছে। কত টাকা ইনভেস্ট করা হচ্ছে, 1000 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। আগামী 5 বছরের মধ্যে ক্যাম্পাসটা তৈরি হয়ে যাবে। কোথায় হবে লোকেশন জিজ্ঞেস করলে আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতী। মনে রাখবে এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস ক্যাম্পাস হচ্ছে কোথায় অমরাবতী। এর জন্য ইনভেস্টমেন্ট করা হচ্ছে কত টাকা, 1000 কোটি টাকা। আগামী 5 বছর ধরে বলতে পারো এটা নির্মাণ প্রক্রিয়া চলবে। চলে আসো পরের খবরটা। আমরা জানি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ভারতের 44তম একটা স্থানকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে। কিন্তু যদি বলে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা তো প্রত্যেক বছর একটা করে কি বলবো সামিট বা কনফারেন্স হয়। তো এবারে যে সামিটটা হলো কোথায় হলো, সেক্ষেত্রে মনে রাখবে প্যারিস বা ফ্রান্সে এটা অনুষ্ঠিত হয়েছে। আর এই সম্মেলনেই মনে রাখবে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তরফ থেকে কি না প্রায় 26খানা নতুন সাইটকে বলতে পারো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এই 26টার মধ্যে 21টা হচ্ছে কালচারাল, 4টে ন্যাচারাল এবং একটা মিক্স সাইট। তাহলে ওভারঅল যদি বলা হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে টোটাল কতগুলো লিস্টেড রয়েছে, তখন মনে রাখবো 1248টা, 170টা দেশকে কেন্দ্র করে বলতে পারো এই 1248টা সাইট রয়েছে। সম্প্রতি এখানে ভারতের নতুন সাইটটাও যুক্ত হলো আমরা জানি। চলে আসো নেক্সট, স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 অ্যাওয়ার্ড। যে অ্যাওয়ার্ডটা আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রেজেন্সে বলতে পারো দেওয়া হলো। অনুষ্ঠানটা হয়েছিল কোথায়, দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠানটা হয়েছিল। এবং এই অনুষ্ঠানে মধ্যপ্রদেশের ইন্দোর মনে রাখবে যে কিনা বলতে পারো ক্লিনেস্ট সিটি ফর দ্য 8 কনসিকিউটিভ ইয়ার খেতাবটা পেল। মানে মধ্যপ্রদেশের ইন্দোর হচ্ছে ক্লিনেস্ট সিটির খেতাবটা পেল পরপর 8 বছর, 8 কনসিকিউটিভ ইয়ার। সেকেন্ড পজিশনে রয়েছে কে না গুজরাটের সুরাট, আর থার্ড পজিশনে রয়েছে মুম্বাইয়ের মহারাষ্ট্র। কিসের রেসপেক্টে, ক্লিনেস্ট সিটি রেসপেক্টে। কোন প্রোগ্রামের আন্ডারে, স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 অ্যাওয়ার্ড সেরিমনিতে। চলে আসো পরেরটা, আমেরিকার একটা পত্রিকা যার নাম হচ্ছে ফোর্বস, সেই ফোর্বস পত্রিকার তরফ থেকে 50 রিচেস্ট সেলফ মেড ওম্যান অন আর্থ 2025 এর লিস্টটা প্রকাশ করা হলো।
মানে সারা পৃথিবী থেকে বলতে পারো 50 জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে, যাদেরকে বলছে সেলফ মেড ওম্যান। সেই লিস্টটা রিচেস্টের লিস্টটা প্রকাশ করলো, যেখানে ভারতীয় হিসেবে এখনো পর্যন্ত দুজন যারা কিনা এখানে স্থান পেয়েছে, 31 এবং 32 নম্বরে রয়েছে লিস্টে। সেই দুজনের নাম কি? একজনের নাম হচ্ছে ফাল্গুনী নায়ার, যিনি কিনা বলতে পারো নায়কা কোম্পানির সিইও। আরেকজন হচ্ছে কিনা কিরণ মজুমদার শ, যিনি কিনা বলতে পারো বায়োকন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা। ওকে, আর ওয়ার্ল্ডের রিচেস্ট মহিলা বা সেলফ মেড রিচেস্ট মহিলা যদি বলে, সেক্ষেত্রে মনে রাখবে সুইজারল্যান্ডের রাফেলা অ্যাপোনেট আর ডিয়ামান্ড, রাফেলা অ্যাপোনেন্ট ডিয়ামান্ড, যিনি কিনা মেডিটেরিয়ান শিপিং কোম্পানির বলতে পারো ফাউন্ডার। তার সম্পত্তির পরিমাণ 38.8 বিলিয়ন এবং তিনি বলতে পারো এই লিস্টের টপে আছেন। ফাল্গুনী নায়ার, যে কিনা নায়কা কোম্পানির সিইও, তার সম্পত্তির পরিমাণ 3.4 বিলিয়ন। কিরণ মজুমদার শ, যিনি কিনা বায়োকন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার, তার সম্পত্তির পরিমাণ $3.3 বিলিয়ন ইউএস ডলার। তাহলে ভারত থেকে দুজন মহিলা যারা কিনা বলতে পারো এই লিস্টে স্থান পেয়েছে, একজন হচ্ছে কিরণ মজুমদার শ, আরেকজন হচ্ছে আমাদের কিনা ফাল্গুনী নায়ার। চলে আসো নেক্সট, ইউক্রেন। এখন নিউজে, তাই না, সবসময় নিউজে। তো ইউক্রেনের প্রেসিডেন্ট তো আমরা জানি, প্রেসিডেন্টের নাম হচ্ছে কি না ভলোদিমির জেলেনস্কি। তো সেখানে সম্প্রতি নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত করা হলো। যাকে নিযুক্ত করা হলো তিনি হচ্ছেন ইউক্রেনের সেকেন্ড ওম্যান প্রাইম মিনিস্টার। সেকেন্ড ওম্যান প্রাইম মিনিস্টার হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে তার নামটা কি? নাম হচ্ছে ইউলিলা ইউলিলা সভেরিডেনকো। ইউলিলা সভেরিডেনকো, যে কিনা বলতে পারো দ্বিতীয় মহিলা প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলো কোথায়? না ইউক্রেনের। কার পরে যদি বলে ফার্স্ট ওম্যান পিএম যিনি ছিলেন তার নাম কি? তাহলে ফার্স্ট ওম্যান পিএম যিনি ছিলেন ইউক্রেনের তার নাম হচ্ছে ইউলিলা কিনা মোশেনকো, ইউলিলা টিমোশেঙ্কো, যিনি কিনা প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। আর দ্বিতীয় প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কে? না ইউলিলা সভেরিডেনকো। কার জায়গায় দায়িত্ব নিলেন যদি বলা হয়, মনে রাখবে কিনা ডেন্স শ্যামলস, পিএম ডেন শ্যামলস, যে কিনা রেজিগনেশন দিয়েছেন, তার জায়গায় ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী বা দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন যিনি, তার নাম হচ্ছে কিনা ইউলিয়া সভেরিডেনকো। চলে আসুন নেক্সট, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কন্ডাক্ট করা হলো, কি কন্ডাক্ট করা হলো? আকাশ প্রাইম মিসাইল সিস্টেমের কি না টেস্টিং। তাহলে আকাশ প্রাইম মিসাইলের টেস্টিংটা করা হলো, কারা করলো? ইন্ডিয়ান আর্মির তরফ থেকে করা হলো এই টেস্টিংটা। কোথায় করা হলো? মনে রাখবে কি না ইস্টার্ন লাদাখে, মনে রাখবে এই টেস্টিংটা করা হলো। লোকেটেড নিয়ার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অ্যাট দ্য অল্টিটিউড অ্যাবভ 4500 মিটার, বা যাকে তুমি আরেক ভাই বলতে পারো 15,000 ফিট। তাহলে এই প্রথম একটা বলতে পারো মিসাইল টেস্ট করলো ইন্ডিয়া হাই অল্টিটিউডে, যার নাম হচ্ছে কি না আকাশ। এবং এটা করা হলো কোথায়? ইস্টার্ন লাদাখ সেক্টরে বলতে পারো এই ট্রায়ালটা করা হলো। চলে আসুন নেক্সট, ভারতীয় মহিলা ফুটবল টিমের গোলকিপার যিনি কিনা সম্প্রতি তার রিটায়ারমেন্ট ঘোষণা করলেন, নাম কি? নাম হচ্ছে অদিতি চৌহান। নামটা মনে রাখতে হবে, তার কারণ ইন্ডিয়াস পায়োনিয়ারিং ওম্যান ফুটবল টিমের গোলকিপার হচ্ছেন কি না অদিতি চৌহান। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যে কিনা প্রফেশনাল ক্লাব ফুটবল খেলেছিলেন কোথায়? না ইউরোপে। তার জন্য তাকে মনে রাখতে হবে তার টোটাল কেরিয়ারটা 17 বছর স্প্যান করেছে। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি কিনা ইংলিশ লিগ খেলেছেন। তার সাথে মনে রাখতে হবে প্রথম ভারতীয় যাকে কিনা সম্মানিত করা হয় এশিয়ান ওম্যান ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2015-এ। তাহলে নাম অদিতি চৌহান, ভারতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার। দীর্ঘ 17 বছর তার কেরিয়ার স্প্যান করার পর সম্প্রতি তিনি অবসর ঘোষণা করেছেন। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা ইংলিশ লিগ খেলেছেন, বা বলতে পারো ইউরোপে ক্লাবে খেলা, প্রফেশনাল ক্লাবে খেলা প্রথম মহিলা ফুটবলার। শুধু তাই নয়, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যাকে কিনা এশিয়ান ওম্যান ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। কবে? না 2015-তে। চলে আসো নেক্সট, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে? না হল মার্কিং ফর 9 ক্যারেট গোল্ড জুয়েলারি ফ্রম জুলাই 2025। তাহলে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের তরফ থেকে আগেই যেটা ঘোষণা ছিল যে 24 ক্যারেট, 22 ক্যারেট, 19 ক্যারেট, 18 ক্যারেট, এই যে আমরা যে হলমার্কিংগুলো দেখতে পাই এই সমস্ত গোল্ডের ওপরে, এবং সম্প্রতি
এগুলোর সঙ্গে সঙ্গে 9 ক্যারেট যে সমস্ত গোল্ড আছে সেখানেও এবার বাধ্যতামূলকভাবে এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে বলা হয়েছে যে হলমার্কিং থাকবে। গোল্ড বিজনেসকে বুস্ট আপ করার জন্য বলতে পারো এটা ভারত সরকারের নতুন একটা উদ্যোগ। চলে আসো নেক্সট, মহারাষ্ট্র ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য। মহারাষ্ট্র ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যে কিনা লাইভ স্টক এবং পোলট্রি ফার্মিংকে এগ্রিকালচারাল স্টেটাসে গ্র্যান্ট দিল। মানে লাইভ স্টক মানে পশুপালন এবং বলতে পারো কি না পোলট্রি ফার্মিংকে এগ্রিকালচারের তকমা দিল ভারতবর্ষের প্রথম রাজ্য। রাজ্যটার নাম কি না মহারাষ্ট্র। সেটাই বলেছে। দেখো মহারাষ্ট্রের ক্যাবিনেট যেটা কিনা চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনবিস দ্বারা পরিচালিত হয়, তিনি সম্প্রতি গ্র্যান্ট করলেন এগ্রিকালচারাল স্টেটাস কিসে না লাইভ স্টক ফার্মিং aim to support small farmer engage in dairy, poultry, goat and pig rearing in rural area of the state। তাহলে ছোট জাতীয় বলতে পারো কি না যে সমস্ত ফার্মার্স আছে যারা পার্টিকুলারলি ডেয়ারি বা বলতে পারো কি না পোলট্রি বা বলতে পারো কি না গোট বা পিগ বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত, তাদেরকে বলতে পারো কি না বুস্ট আপ করার জন্যে বা তাদেরকে কিনা বলতে পারো কি না এগিয়ে আনার জন্যে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে এটাকে এগ্রিকালচারাল স্টেটাস দেওয়া হলো। তাহলে ভারতবর্ষের মধ্যে প্রশ্ন আসবে প্রথম ভারতীয় রাজ্য যে কিনা লাইভ স্টক এবং পোলট্রি ফার্মিংকে এগ্রিকালচারাল স্টেটাস দিল, তখন তোমার আনসার হয়ে যাবে কি মহারাষ্ট্র। চলে আসো নেক্সট, তামিলনাড়ু ডে সম্প্রতি উদযাপন করা হলো 2025-এ। কোন তারিখটাতে? 18ই জুলাই। মনে রাখবে তামিলনাড়ু গভর্নমেন্ট সেলিব্রেট করলো তামিলনাড়ু ডে। Mark the 1967 resolution by then CM C.N. Annadurai which led to the renaming of Madras state as a Tamil Nadu। তাহলে কি বলেছে না 1967 সালে যে রেজলিউশনটা নিয়েছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাই, কি রেজলিউশনটা ছিল? রেজলিউশনটা ছিল কি না মাদ্রাস স্টেটকে তামিলনাড়ুতে পরিণত করার। তো তাকে স্মরণ করেই বলতে পারো 18ই জুলাই তামিলনাড়ু সরকারের তরফ থেকে কিনা তামিলনাড়ু ডে হিসেবে উদযাপন করা হলো। মনে রাখবে CN আন্নাদুরাইয়ের প্রপোজালের ভিত্তিতেই তামিলনাড়ু নামকরণটা হয়। তামিলনাড়ু কথাটার মানে হচ্ছে কি না ল্যান্ড অফ তামিল। লেটার ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। পরবর্তী ক্ষেত্রে এই নামটা অ্যাপ্রুভ করেছিল আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট। আরও মনে রাখা দরকার তামিলনাড়ু ওয়াজ অরিজিনালি ফর্মড অ্যাজ আ মাদ্রাস স্টেট অন 1 নভেম্বর 1956। তাহলে 1 নভেম্বর 1956-এ এটার নাম ছিল মাদ্রাস স্টেট। পরবর্তী ক্ষেত্রে বলতে পারো কি না এটা তামিলনাড়ু নামকরণ হয়েছে। তাহলে আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে তামিলনাড়ু ডেটা সম্প্রতি কবে উদযাপন করা হলো, তখন মনে রাখবে 18ই জুলাই, যে দিনটা আবার নেলসন ম্যান্ডেলার বলতে পারো কি না জন্মদিন বা ম্যান্ডেলা ডে হিসেবে আমরা উদযাপন করি, সেই দিনটাকেই বলতে পারো তামিলনাড়ু ডে হিসেবে উদযাপন করা হলো। চলে আসো নেক্সট, ইউথ স্পিরিচুয়াল সামিট। ইউথ স্পিরিচুয়াল সামিট যেটা কিনা সম্প্রতি হয়ে গেল কোথায় না উত্তরপ্রদেশের বলতে পারো বারাণসীতে রুদ্রাক্ষ ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এটা অনুষ্ঠিত হলো। যেখানে ছিল বলতে পারো একটা দুদিনের সম্মেলন, যেখানে প্রায় 600-র বেশি ইউথ যারা কিনা 120টা স্পিরিচুয়াল অর্গানাইজেশন থেকে সারা ভারতবর্ষ থেকে বলতে পারো এখানে যোগদান করেছিল। আর 19শে জুলাই ইউনিয়ন মিনিস্টার মনসুখ মান্ডাভিয়া মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে মিনিস্টার অফ লেবার এবং এমপ্লয়মেন্টের তরফ থেকে উদ্বোধন করা হয় ইউথ স্পিরিচুয়াল সামিট। উদ্দেশ্য কি বা এর থিমটা কি ছিল? এই সম্মেলনের থিমটা ছিল নশামুক্ত युवा ফর विकसित भारत। नशामुक्त युवा ফর এ विकसित भारत, ড্রাগ ফ্রি ইউথ ফর আ ডেভেলপ ইন্ডিয়া, এটাই ছিল বলতে পারো এর থিম। কিসের থিম না এই যে ইউথ স্পিরিচুয়াল সামিটটা হলো তার থিম। পরীক্ষায় জিজ্ঞেস করবে ইউথ স্পিরিচুয়াল সামিটটা কোথায় অনুষ্ঠিত হয়েছে বা সম্মেলনটা কোথায় হয়েছে, সেক্ষেত্রে তখন তোমার আনসার কি না এটা হয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। নেক্সট, একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার এয়ারক্রাফট। কি বললাম? অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার এয়ারক্রাফট, যেটাকে ইন্ডিয়ান নেভিকে বলতে পারো তৈরি করে দেওয়া হলো। যার নাম কি? যার নাম হচ্ছে অজয়। কে তৈরি করলো? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তরফ থেকে এটা তৈরি করা হলো এবং ইন্ডিয়ান নেভিকে বলতে পারো এটা দেওয়া হলো। মনে রাখতে হবে এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট এটা টোটাল হওয়ার কথা ছিল 8টা, আর এটাই হচ্ছে মনে রাখবে কিনা লাস্ট
যেটা কিনা তৈরি করলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এবং এটা তারা হ্যান্ডওভার করলো কাকে? ইন্ডিয়ান নেভিকে। তোমাকে প্রশ্ন করবে যে সম্প্রতি গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের তরফ থেকে লঞ্চ করা হয়েছে লাস্ট অফ 8 ASW, কথাটার মানে হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার এয়ারক্রাফট শিপটার নাম কি? নাম হচ্ছে অজয়, যেটা কিনা ইন্ডিয়ান নেভিকে বলতে পারো হস্তান্তর করা হয়েছে। আর এটা কি কাজে লাগবে? এটা বলতে পারো টু স্ট্রেনদেন দ্য ম্যারিটাইম ডিফেন্স ক্যাপাবিলিটিস অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের কি না মনে রাখবে, এটা ইন্ডিয়ান নেভির রেসপেক্টে এটাকে মারিটাইমে বা বলতে পারো সমুদ্রে ভারতের যে ডিফেন্স ক্যাপাবিলিটিস এটাকে বাড়াতে সাহায্য করবে। চলে আসো পরেরটা, ওয়ার্ল্ড চেস ডে। ওয়ার্ল্ড চেস ডে, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড চেস ডে বা শুধু ওয়ার্ল্ড চেস ডে 2025 উদযাপন করা হলো। তারিখটা ছিল কবে? তারিখটা ছিল হচ্ছে 20 জুলাই। হলো 20 জুলাই দিনটাকে উদযাপন করা হলো কেন? রেকগনাইজ ইটস রোল ইন প্রমোটিং এডুকেশন, পিস, ইনক্লুশন অ্যান্ড গ্লোবাল কোঅপারেশন অ্যাক্রস কালচার। এই দিনটা উদযাপন করা হয় কি না এফআইডিইর প্রতিষ্ঠা হিসেবে। এফআইডিই যেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 24 জুলাই 1924। কোথায়? না প্যারিস, ফ্রান্স। আর মনে রাখতে হবে 2025-এ এটা তার প্রতিষ্ঠার 101তম অ্যানিভার্সারি উদযাপন করলো। তাহলে আমাকে প্রথম প্রশ্ন করতে পারে যে আন্তর্জাতিক চেস ফেডারেশনটার নাম কি? এফআইডিই। কত সালের প্রতিষ্ঠা? 1924-এর 24শে জুলাই এটা প্রতিষ্ঠা। সম্প্রতি এটা তার প্রতিষ্ঠার কত বছর উদযাপন করলো? 101 বছর। এটার হেডকোয়ার্টার কোথায়? প্যারিস, ফ্রান্সে হচ্ছে এটার হেডকোয়ার্টার। আর সম্প্রতি এরাই ইন্টারন্যাশনাল চেস ডেটা উদযাপন করলো কত তারিখে? না 24শে জুলাই। চলে আসুন নেক্সট, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে কিনা বলতে পারো লঞ্চ করলো মিল্ক সাবসিডি স্কিম। মিল্ক সাবসিডি স্কিমের মধ্যে আসামের তরফ থেকে অফার করা হচ্ছে ডেয়ারি ফার্মারদের কত টাকা? 5 টাকা পার লিটার অফ মিল্ক। মানে সরকারের তরফ থেকে বলতে পারো কি না 5 টাকা প্রতি লিটারে সাবসিডি দেওয়া হবে। এর ফলে আসামে প্রায় 20,000 যারা কিনা ডেয়ারি ফার্মার আছে তারা উপকৃত হবে, এবং প্রায় 601টা ডেয়ারি কোঅপারেটিভ যেটা কিনা আসাম জুড়ে রয়েছে তারা এক্ষেত্রে উপকৃত হবে। মনে রাখতে হবে 5 টাকা পার লিটার অফ মিল্ক ফর আপ টু 30 লিটার পার ডে। তার মানে একজন বলতে পারো কি না মিল্ক ফার্মার যে কিনা পার ডে 30 লিটার পর্যন্ত বলতে পারো সাবসিডি পেতে পারে 5 টাকা পার লিটার অনুযায়ী। হলো প্রতিদিন 30 লিটারের মানে ক্ষেত্রে 5 টাকা করে সাবসিডি পেতে পারে সর্বাধিক। এটা খেয়াল রাখতে হবে। লঞ্চ করলো কারা? আসাম গভর্নমেন্ট, আসামের তরফ থেকে সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে স্কিমটা লঞ্চ করেছে। উদ্দেশ্য হচ্ছে একটাই, মনে রাখবে কি না মিল্ক প্রোডাকশনকে বাড়ানো এবং ফার্মারদের ইনকাম এবং যাকে বলে ডেয়ারি সেক্টরকে আরও মজবুত করা, সেই জন্যই বলতে পারো এটা লঞ্চ করা হয়েছে। চলে আসো, আমাদের ভাইস প্রেসিডেন্ট রিজাইন করলেন। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জগদীপ ধনকর রিজাইন করলেন আমরা জানি। এখান থেকে 3টে পয়েন্ট মনে রাখতে হবে। এক হচ্ছে এনার রেজিগনেশনটা কাকে সাবমিট করেছে? না দ্রৌপদী মুর্মুকে সাবমিট করেছে অ্যাকর্ডিং টু আর্টিকেল 67A অফ দ্য কনস্টিটিউশন। মনে রাখতে হবে জগদীপ ধনকর হচ্ছে ভারতবর্ষের মধ্যে 3rd ভাইস প্রেসিডেন্ট যে কিনা বলতে পারো তার টার্ম কমপ্লিট হওয়ার আগেই রেজিগনেশন দিলেন। বাকি দুজন কারা কারা যদি মনে করো তাহলে মনে রাখবে ভিভি গিরি এবং আর ভেঙ্কটরমন, বাকি দুজন ভাইস প্রেসিডেন্ট যারা কিনা তাদের টার্ম কমপ্লিট করার আগেই রেজিগনেশন দিয়েছিলেন। তো এখানে জগদীপ ধনকর ইনি মনে রাখবে অগস্ট 2022-এ বলতে পারো দায়িত্ব নেন। তার দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল 2027-এ। তার আগেই কিনা হেলথ ইস্যুকে দেখিয়ে ইনি সম্প্রতি রিজাইন করে দেন। তাহলে 3rd ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে কিনা তার টার্ম শেষ হওয়ার আগে রিজাইন করলেন, নাম হচ্ছে জগদীপ ধনকর। চলে আসো পরেরটা, AH-64E আপাচে অ্যাটাক হেলিকপ্টার। তাহলে আমরা জানি এই আপাচে অ্যাটাক হেলিকপ্টারকে অর্ডার দেওয়া হয়েছিল ইউএসএ-কে, তাই না? ইউএসএ ভারতকে বলতে পারো টোটাল 6টা অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার দেওয়ার কথা, যার মধ্যে 3টে অলরেডি ইন্ডিয়াকে ডেলিভার করেছে, মানে ফার্স্ট ব্যাচটা ডেলিভার হয়ে গেছে। আর সেকেন্ড ব্যাচটা বলতে পারো কিনা ডেলিভার হবে কবে? না নভেম্বর 2025-এ ডেলিভার হবে। তো খেয়াল করবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিসিভ করা হয়েছে 3 AH-64E Apache attack helicopter, the first batch of 6 Apache helicopter from USA at Hindon Air Force Station in Ghaziabad, UP.
হলো। আর কি, এই হেলিকপ্টারগুলো ডিপ্লয় করা হবে কোথায়? অ্যাট 451 আর্মি অ্যাভিয়েশন স্কোয়াড্রন অ্যাট কোথায় না যোধপুর ইন রাজস্থান। তাহলে এই অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের প্রথম ব্যাচটাকে ডিপ্লয় করা হবে কোথায়? যোধপুর রাজস্থানে। আর এটা তৈরি করেছে ইউএসএ। এটা টোটাল 6টা ইন্ডিয়াকে দেওয়ার কথা, 6টার মধ্যে অলরেডি 3টে অর্থাৎ ফার্স্ট ব্যাচটা ইন্ডিয়াকে দেওয়া হয়ে গেল। চলে আসো নেক্সট, কি বলেছে না কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দন সম্প্রতি মারা গেলেন, তাই নিউজে এসছেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 102 বছর। ইনি ছিলেন বলতে পারো কিনা কেরালার সব থেকে কিনা ওল্ডেস্ট পার্সন হিসেবে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেন যখন, তখন তার বয়স হচ্ছে 82 বছর। তো ইনি বলতে পারো কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন 2006 থেকে 2011 পর্যন্ত ইনি কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন। 102 বছর বয়সে সম্প্রতি মারা যান এই বলতে পারো কিনা একজন বর্ষিয়ান CPIM লিডার বা নেতা। চলে আসুন নেক্সট পরেরটা, ভারতবর্ষের প্রথম মনে রাখবে মাইনিং ট্যুরিজম এটা চালু করতে চলেছে যে রাজ্যটার নাম কি না ঝাড়খণ্ড। এক্ষেত্রে ঝাড়খণ্ডকে সাহায্য করছে কারা? ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশন, রাঁচি বেস সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড এবং বলতে পারো কোল ইন্ডিয়ার একটা যেটা কিনা একটা কোল ইন্ডিয়া সাবসিডিয়ারি। এরা দুজনে মিলে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে এই ঝাড়খণ্ডে ভারতবর্ষের প্রথম কিনা মাইন ট্যুরিজমকে ডেভেলপ করার জন্যে। আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই যে বলতে পারো প্রথম মাইনিং ট্যুরিজম ইনিশিয়েটিভটা নিয়েছে, এই উদ্যোগটা যে ইনি নিয়েছেন এটা ইনি নিয়েছেন গাভা মিউজিয়াম অফ মাইন ইন বার্সিলোনা, যেটা স্পেনের মধ্যে রয়েছে, সেটা ঘুরে আসার পর। তাহলে স্পেনের বার্সিলোনাতে যে গাভা মিউজিয়াম অফ মাইনটা রয়েছে সেটা দেখার পরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পক্ষ থেকে বলতে পারো এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং ভারতের প্রথম মাইন ট্যুরিজম চালু হচ্ছে কোথায় না আমাদের ঝাড়খণ্ডে। চলে আসো পরেরটা, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেশন ডে, জাতীয় পতাকা অধিগ্রহণ দিবস। আমরা জানি কি না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া দ্বারা 1947 কি না 22শে জুলাই আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে অ্যাডপ্ট করেছিলাম, বা অ্যাডপ্টেশন অফ তিরঙ্গাটা বা ট্রাই কালার ফ্ল্যাগ এটা আমরা করেছিলাম। তাই প্রত্যেক বছর 22শে জুলাই কিনা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেশন ডে আমরা উদযাপন করে থাকি। মনে রাখতে হবে 2025-এ এটা ছিল 78তম অ্যানিভার্সারি কিসের? না ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেশন ডে। তাহলে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেশন ডে এটা ছিল কিনা 78তম অ্যানিভার্সারি। চলে আসো পরেরটা, আন্দ্রে রাসেল যে কিনা বলতে পারো কিনা রিটায়ারমেন্ট নিল। আন্দ্রে রাসেল যে কিনা রিটায়ারমেন্ট নিল কোথা থেকে? অল ফর্ম অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। কি বলেছে? ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল রিটায়ার করলো কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তার দ্বিতীয় ফাইনাল T20-তে ইন্টারন্যাশনালে যেটা কিনা হয়েছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, জামাইকা অ্যান্ড সেন্ট কিটস ওয়েস্ট ইন্ডিজে। তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে T20 যেটা খেলা চলছিল সিরিজটা, তার দ্বিতীয় এবং লাস্ট ম্যাচেই বলতে পারো আন্দ্রে রাসেল যে কিনা রিটায়ারমেন্ট নিল, যিনি কিনা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের একজন অলরাউন্ডার। মনে রাখা দরকার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা প্রত্যেকে তাকে এ বিষয়ে গার্ড অফ অনার দেয়, আমরা দেখেছি সেটা। এবং তার সঙ্গে মনে রাখতে হবে কি না তার কেরিয়ারটা স্প্যান করেছিল টোটাল 15 বছর, যার মধ্যে T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স টিমে 2012 এবং 2000 সদস্য ছিলেন হচ্ছেন ইনি, নাম হচ্ছে আন্দ্রে রাসেল। চলে আসো পরেরটা, ন্যাশনাল ব্রডকাস্টিং ডে সম্প্রতি উদযাপন করা হলো। আমাকে পরীক্ষার প্রশ্ন দেবে তারিখটা কত? তারিখটা ছিল আমাদের 23শে জুলাই। হলো আমাদের প্রাইভেট রেডিও স্টেশন যার নাম ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা IBC, যেটা বোম্বেতে প্রতিষ্ঠা হয়েছিল 1927-এ, তাকে স্মরণ করেই প্রত্যেক বছর এই 23শে জুলাই দিনটা উদযাপন করা হয় ন্যাশনাল ব্রডকাস্টিং ডে। 2025-এ 23শে জুলাইটা মনে রাখবে 98তম অ্যানিভার্সারি উদযাপন করা হচ্ছে কার? এই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, যেটা কিনা পরবর্তীকালে নামকরণ হয় অল ইন্ডিয়া রেডিও। কবে হয়? 8 জুন 1936। তাহলে এই অল ইন্ডিয়া রেডিও নামকরণটা কবে হচ্ছে? 8 জুন 1936। তার আগে এটার নাম কি ছিল? নাম ছিল কি না আমাদের ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, যেটা কিনা প্রতিষ্ঠা হয় 1927-এ। কোথায় না বোম্বে বা মহারাষ্ট্রে। 2025-এ তার 98তম অ্যানিভার্সারি উদযাপন করা হলো। চলে আসো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে ইন্ডিয়া বলতে পারো রেকর্ড করেছে। কি রেকর্ড করেছে? না 8 ধাপ সামনের দিকে এগিয়ে গেছে।
অর্থাৎ 2024-এ যেখানে কিনা ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 85, সেটাই 2025-এ ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে কত না 77। এবং ইন্ডিয়ার সঙ্গে এই 77তম পজিশনে কারা কারা আছে না বুরকিনা ফাসো, সেনেগাল এবং কোট ডি আইভরি, যারা কিনা বলতে পারো ইন্ডিয়ার সাথে এই র্যাঙ্কটা শেয়ার করছে। মাথায় রাখতে হবে ইন্ডিয়ার এই 77তম র্যাঙ্কিং হওয়ার ফলে ইন্ডিয়ানরা অল ওভার ওয়ার্ল্ডের 59 ডেস্টিনেশনকে ভিসা ফ্রি অ্যাক্সেস করতে পারবে। আর এই লিস্টে টপে আছে কি না সিঙ্গাপুর, মনে রাখবে ইন্ডেক্সের টপে আছে সিঙ্গাপুর, বা মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট যদি বলো কার, সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গাপুর বলতে পারো কি না টোটাল 227টা গ্লোবাল ডেস্টিনেশনের মধ্যে 193খানায় কি না ভিসা ফ্রি অ্যাক্সেস করতে পারবে। আর এই লিস্টে বা এই ইন্ডেক্সে যদি বলো সেকেন্ড পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে রয়েছে আমার জাপান হলো এবং সাউথ কোরিয়া, যারা কিনা সেকেন্ড পজিশনটা শেয়ার করছে। তাহলে সেকেন্ড পজিশনে দুজন আছে, একটা জাপান এবং সাউথ কোরিয়া, এবং ফার্স্টে আছে কিনা সিঙ্গাপুর। ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে 77, আগের বছর ছিল 85, 8 ধাপ এগিয়ে এসছে, এখন সংখ্যাটা হচ্ছে 77। চলে আসো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ইন্ডিয়াস জিডিপি গ্রোথ ফোরকাস্ট দেখালো কত 6.5, যেটা কিনা কিছুদিন আগে পর্যন্ত ফোরকাস্ট দেখিয়েছিল 6.7, সেটাকে কমিয়ে দেখানো হচ্ছে কত না 6.5। এটাই বলেছে দ্য রিপোর্ট হ্যাজ লোয়ার ইন্ডিয়াস জিডিপি গ্রোথ ফোরকাস্ট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 to 6.5 from its previous estimate to 6.7। চলে আসো নেক্সট, পরেরটা কি বলেছে দেখো, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে বলা হয় IRDAI, তার নতুন চেয়ারম্যান হিসেবে যাকে অ্যাপয়েন্ট করলেন তার নাম কি, নাম হচ্ছে অজয় সেঠ। এর আগে এই জায়গায় যিনি ছিলেন তার নাম হচ্ছে দেবাশিস পান্ডা। দেবাশিস পান্ডার পরে বলতে পারো কি না নতুন চেয়ারম্যান হলেন আগামী 3 বছরের জন্যে নতুন চেয়ারম্যান হলেন কে না অজয় সেঠ। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করবে IRDAI এর নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন তার নাম কি, তার নাম হচ্ছে অজয় সেঠ। চলে আসো মারা গেলেন কে, মারা গেলেন হচ্ছে রতন থিয়াম, একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব যার নাম হচ্ছে রতন থিয়াম। তিনি সম্প্রতি মারা গেলেন, রিনাউন্ড থিয়েটার ডিরেক্টর। তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত, বয়স হয়েছিল 77 বছর, সম্প্রতি মণিপুর ইম্ফলে মারা গেলেন। 1948 সালে 20 জানুয়ারি ইনি পশ্চিমবঙ্গের নবদ্বীপে বলতে পারো জন্মগ্রহণ করেন। 1989 সালে তাকে পদ্মশ্রী সম্মান, যেটা কিনা ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান, সেই সম্মানে সম্মানিত করা হয়। তার ফিল্ড মানে আর্টসের ক্ষেত্রে ক্যাটাগরিটা ছিল আর্টস। তিনি একটা মনে রাখবে কিনা থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, সেই থিয়েটার গ্রুপের নাম কি, নাম হচ্ছে কিনা কোরাস রেপার্টরি থিয়েটার। মনে রাখতে হবে কোরাস রেপার্টরি থিয়েটার তিনি প্রতিষ্ঠা করেন 1976 সালে। আর মনে রাখতে হবে কি না এনাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় কত সাল বললাম না 1989। তাহলে জন্মসূত্রে পশ্চিমবঙ্গবাসী হলেও, পশ্চিমবঙ্গের নবদ্বীপের বাসিন্দা হলেও কর্মসূত্রে বলতে পারো ইনি ছিলেন একজন মণিপুরী। বিভিন্ন ধরনের নাটক বলতে পারো ইনি পরিচালনা করেছেন। নাট্য জগতে এনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। চলে যাব নেক্সট, পরেরটা ইনকাম ট্যাক্স ডে। তো দেখো ইনকাম ট্যাক্স ডে বা যাকে আরেকভাবে আমরা কি বলি না আয়কর দিবস, এটা প্রতি বছর উদযাপন করা হয় কত তারিখে, 24শে জুলাই। হলো এটা কার স্মরণে উদযাপন করা হয় না স্যার জেমস উইলিয়ামস, যিনি কিনা ভারতবর্ষে ইনকাম ট্যাক্সটার প্রচলন করেছিলেন 1860 সালে। হলো মনে রাখতে হবে 2025-এ 24শে জুলাই হচ্ছে কিনা 166তম অ্যানিভার্সারি অফ আইটি ডে। 2010 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিসিয়ালি 24শে জুলাইকে কিনা ইনকাম ট্যাক্স ডে হিসেবে ঘোষণা করে। কেন না এই বছরটা ছিল ভারতের আইটি সিস্টেমের 150তম অ্যানিভার্সারি। তাহলে 2010 সালটা ছিল ইন্ডিয়ার আইটি সিস্টেমের 150তম অ্যানিভার্সারি, এবং সেটা উপলক্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 24শে জুলাই বলতে পারো 2010 থেকে এই দিনটা উদযাপন করা শুরু করে। এই দিনটা যাকে স্মরণ করে বলতে পারো উদযাপন করা হয় তার নাম হচ্ছে স্যার জেমস উইলসন, 1860 সালে যিনি কিনা ভারতবর্ষে আইটি প্রচলন করেছিলেন। আর আয়কর দিবস প্রত্যেক বছর অ্যানুয়ালি উদযাপন করা হয় 24শে জুলাই। চলে আসুন নেক্সট, কৃষি সমৃদ্ধি স্কিম। কৃষকদেরকে সমৃদ্ধশালী করার জন্য মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে কৃষি সমৃদ্ধি স্কিম
লঞ্চ করা হলো, যার আন্ডারে টোটাল বাজেট ধরা হয়েছে 25,000 কোটি টাকা। এই স্কিমের উদ্দেশ্য হচ্ছে কৃষকদেরকে এম্পাওয়ার করা। কিভাবে না, তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করে টেকনোলজি অ্যাডাপ্টেশন, সয়েল হেলথ ইমপ্রুভমেন্ট, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি এবং পোস্ট হারভেস্ট ভ্যালু এডিশন অ্যান্ড প্রোভাইডিং ট্রেনিং অ্যান্ড এক্সটেনশন সার্ভিস ফর দ্য বেস্ট প্র্যাকটিস। এই সমস্ত কিছু শিক্ষার মাধ্যমে বা শিক্ষা দিয়ে চাষিদের অবস্থার উন্নতি ফেরাতে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আগামী 5 বছর ধরে এই উদ্যোগের পিছনে প্রায় 25,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। স্কিমটার নাম হচ্ছে কি না, কৃষি সমৃদ্ধি যোজনা। চলে আসো, সর্বশেষ আমরা দেখতে পেলাম ইন্ডিয়া এবং ইউকের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি সাইন হয়ে গেল। তারিখটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, তারিখটা হচ্ছে 24শে জুলাই এই এগ্রিমেন্টটা সাইন হয়, যেখানে যার উদ্দেশ্য কি, টু এলিমিনেট ডিউটি অন 99% অফ ইন্ডিয়ান এক্সপোর্ট টু দ্য ইউকে। তাহলে ভারতের যে সমস্ত প্রোডাক্ট ইউকেতে এক্সপোর্ট করার পর 99% বলতে পারো ডিউটি ছিল, মানে শুল্ক দিতে হতো বা ট্যাক্স দিতে হতো, সেটা পুরোটা ফ্রি হয়ে গেল। এবং তার সঙ্গে বলতে পারো ইউকের যে সমস্ত প্রোডাক্ট ইন্ডিয়াতে ঢুকতো সেখানেও বলতে পারো ডিউটি বা শুল্ক হ্রাস বা কমানো হলো। এর ফলে স্কচ, হুইস্কি, ব্রিটিশ কার, চকলেট, কসমেটিক এবং মেডিকেল ডিভাইস উইল বিকাম চিপার ফর ইন্ডিয়ান কনজিউমার। তাহলে ভারতীয় উপভোক্তাদের কাছে এই সমস্ত বিষয়গুলো আরও সস্তা হলো। While sector like textile, gems, auto part and pharma will see a major export boost. এর ফলে ভারতবর্ষের টেক্সটাইল সেক্টর, জেমস, অটো পার্টস এবং ফার্মা সেক্টর কিনা এক্সপোর্ট বলতে পারো আরও বেশি করে এক্সপোর্ট করতে পারবে। ইন্ডিয়ান প্রফেশনালরা বলতে পারো কিনা যারা কিনা বেনিফিট হবে, তার কারণ ভিসা রুল অনেকটা ইজি করছে ইংল্যান্ড এবার থেকে। এছাড়া মনে রাখতে হবে কিনা এফটিএ এক্সপেক্ট করছে কিনা 2030 সালের মধ্যে কিনা ট্রেড ভলিউম যেটা আছে সেটা কিনা ডাবল করবে। ইন্ডিয়া ইউকের মধ্যে বর্তমানে যে ট্রেড ভলিউমটা আছে সেটা ডবল করার আশা রাখছে 2030 সালের মধ্যে এই চুক্তির সাইনের ফলে। তাহলে ইন্ডিয়া ইউকের মধ্যে সাইন হয়ে গেল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। চলে আসুন নেক্সট, ফ্রান্স যে কিনা বলতে পারো রেকগনিশন দিল কাকে না, প্যালেস্টাইনকে। কি হিসেবে না, রাষ্ট্র হিসেবে। তো মনে রাখতে হবে ফ্রান্স যে কিনা আগেই বলতে পারো কিনা প্যালেস্টাইনকে স্টেট রেকগনিশন দিয়েছিল, অফিসিয়ালি বলতে পারো এটাকে রেকগনিশন দিল কবে না, রিসেন্টলি বা বলতে পারো এই জুলাই মাসে, বা অফিসিয়ালি ঘোষণা করেছে হয়তো জুলাই মাসে, রেকগনিশন দিচ্ছে কবে না সেপ্টেম্বর 2025-এ লিখিতপরিতভাবে বলতে পারো রেকগনিশন দিচ্ছে। যদিও এই ঘটনাটাকে ইউএসএ বা ইসরায়েল কেউই ভালো চোখে দেখেনি। ইউএসএর বক্তব্য কি না, ইউএসএ এটাকে রিজেক্ট করেছে, ইসরায়েল এটাকে কন্ডেম করেছে, যদিও প্যালেস্টাইন এই সিদ্ধান্তকে ওয়েলকাম জানিয়েছে। মনে রাখতে হবে ফ্রান্স হচ্ছে প্রথম G7 ভুক্ত দেশ যে কিনা এই ধরনের রেকগনিশন দিল প্যালেস্টাইনকে। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে সিজ ফায়ারকে ঘটানো, গাজাকে নতুন করে বলতে পারো তৈরি করা এবং 2 স্টেট সলিউশনকে কিনা প্রমোট করা। এই উদ্দেশ্যেই কিনা ফ্রান্স এই ধরনের পদক্ষেপ করেছে। ভারতের দ্বিতীয় লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টারের তকমা পেল কে না, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যে কিনা একটানা 4078 দিন বলতে পারো ইন অফিস থাকলো এবং যিনি কিনা ইন্দিরা গান্ধীর রেকর্ডটাকে সাপ্রেস করে দিলেন। মনে রাখতে হবে ইনি হচ্ছেন প্রথম নন কংগ্রেসি পিএম টু সার্ভ 2 ফুল টার্ম। ওকে, এই জায়গাটা গোলাবে না। অনেকে হয়তো তোমরা বলবে স্যার প্রথম নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার যে তার ফুল টার্ম কমপ্লিট করেছিল তিনি তো মোরারজি দেশাই। একদম ঠিক আনসার, কিন্তু সরি তিনি তো অটল বিহারী বাজপেয়ী, তাই না? মোরারজি দেশাই প্রথম নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার যিনি কিনা তার ফুল টার্ম কমপ্লিট করতে পারেননি। ফুল টার্ম কমপ্লিট করেছিল কে, অটল বিহারী বাজপেয়ী। কিন্তু এনাকে কেন বলা হচ্ছে ফার্স্ট নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার, তার কারণ ইনি 2টো টার্ম বলতে পারো কিন্তু কমপ্লিট করলেন। তাই জন্য দেখো অটল বিহারী বাজপেয়ী 6 বছর 64 দিন, মনমোহন সিং 10 বছর 4 দিন, ইন্দিরা গান্ধী 11 বছর 59 দিন, নরেন্দ্র মোদী এই মুহূর্তে 11 বছর 60 দিন। বোঝা গেল? তাহলে প্রথম নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার যে কিনা তার 2টো টার্ম কমপ্লিট করেছে যদি বলে তখন আনসার নরেন্দ্র মোদী, একটা টার্ম কমপ্লিট করেছে যদি বলে তখন আনসার হচ্ছে কি না আমাদের অটল বিহারী বাজপেয়ী। চলে আসুন নেক্সট, হাল্ক হোগান ওয়ার্ল্ড ওয়াইড এন্টারটেনমেন্ট আইকন এবং গ্লোবাল পপ কালচার ফেনোমেনন মারা গেলেন 71 বছর বয়সে।
হার্ট অ্যাটাকে বা কার্ডিয়াক অ্যারেস্টে বলতে পারো ফ্লোরিডাতে তিনি মারা গেলেন। দুবারের WWE হল অফ ফেমার চ্যাম্পিয়ন হচ্ছে এই হাল্ক হোগান, খুব পপুলার একজন বলতে পারো রেসলার, রেসলিং দুনিয়াতে যথেষ্ট জনপ্রিয় এবং ভারতেও যথেষ্ট জনপ্রিয় এই হাল্ক হোগান সম্প্রতি মারা গেলেন, তাই নিউজে এসছেন। তাহলে এই ছিল বলতে পারো আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিনা আমরা 19 থেকে 26শে জুলাই পর্যন্ত আপডেট দেখলাম। আশা করি তোমাদের আপকামিং পরীক্ষাতে এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে, পুরো মাসেরটাকে একটা জায়গায় করে তারপর তোমরা সেটাকে পড়বে। আশা করি এখান থেকে আপকামিং যে কোনো পরীক্ষায় তোমাদের কাজে লাগতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট উইকে আমরা আবার একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।